مولاي صل وسلم دائما আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্ট্যাটাস দিয়েছিলাম যে চার্চগুলো সব খালি হয়ে যাচ্ছে আর মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠছে। আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যারা কানেক্টেড আছেন বা যারা রেগুলারলি আমাকে রিড করেন, আমার স্ট্যাটাসগুলো দেখেন, তাদের মধ্যে একটা বড় অংশই আসলে ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে ভালোবাসেন, যার ফলে স্ট্যাটাসে বেশ ভালোই লাইক কমেন্ট এসেছে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ লিখেছেন। আসলে এটা খুব নতুন কোনো কথা না। এই কথাটি আমার ধারণা আরও 30-40 বছর আগে থেকেই ওয়েস্টে যারা ইসলামিক প্রিচার আছেন, যারা ইসলামিক স্কলার আছেন, তারা বলে আসছেন। এবং ওয়েস্টের যে লিবারেল আইডিয়াস, লিবারেল লাইফস্টাইল, এটা মানুষ গ্রহণ করে নেওয়ার ফলে এবং একই সঙ্গে ওয়েস্টে যারা ধর্ম নিয়ে ডিল করেছেন, চার্চ বা চার্চের পাদ্রীরা, তারা এই যে মানুষরা আইডিওলজিক্যালি লিবারেলিজমকে এমব্রেস করে নিয়েছেন, তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী বা তাদের সময় অনুযায়ী বা যুগ অনুযায়ী খুব ভালো কোনো সমাধান দিতে পারেননি, বা যা দিয়েছেন তা হয়তো এই মানুষের মনোভূত হয়নি, যার ফলে তারা রিফিউজ করেছে ধর্মকে তাদের ব্যক্তিগত জীবনে স্পেস দিতে বা রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে স্পেস দিতে। তার মানে এই না যে এখানে ধার্মিক মানুষ নেই, না, এখানেও অনেক ধার্মিক মানুষ রয়েছেন। বিশেষ করে যারা ইহুদি আছেন তারা তো অনেক কনজারভেটিভ, এবং ইহুদিদের মধ্যে অনেকেই আছেন যারা খুবই খুবই ধার্মিক, এবং তাদেরকে তাদের ধর্ম পালনের যে স্টাইল, এটা দেখলে অনেক সময় মুসলিমদের সাথে খুব কাছাকাছি মনে হবে। তাদের রিচুয়ালসগুলো, তাদের প্রার্থনা, তাদের যে তারা যে পড়াশোনা করেন, ধর্মীয় যে জ্ঞান অর্জন করেন, এই জিনিসগুলো দেখলে আপনার মনে হবে যে আপনি হয়তো মুসলিম সমাজে যেভাবে ধর্মচর্চা করা হয় ঠিক সেই রকমই কিছু রিফ্লেকশন দেখছেন। এবং ক্রিশ্চিয়ানদের মধ্যেও অনেক কনজারভেটিভ মানুষজন আছেন এবং ধর্মকে ভালোবাসেন, ধার্মিক মানুষজন এখানে অনেক আছেন। কিন্তু বিশেষ করে সিটি লাইফে এক ধরনের লিবার্টি মানুষ পাচ্ছে, এবং এই আধুনিক সমাজ ব্যবস্থা বা উত্তরাধুনিক সমাজ ব্যবস্থায় সেই লিবার্টিটা মানুষ খুব বেশি এমব্রেস করে নিচ্ছে, যার ফলে তারা ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধিনিষেধগুলোকে খুব একটা স্পেস দিচ্ছে না। মসজিদগুলো ভরে যাওয়ার ফলে আমরা হয়তো অনেক বেশি আনন্দিত হচ্ছি, আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু একটা ভয় থেকেই যাচ্ছে। মসজিদ ভরে গেলেও এখানকার যে শিক্ষা ব্যবস্থা বা পশ্চিমের যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, এটা আমাদের শিশুদের বা আমাদের ফিউচার জেনারেশনকে অনেক বেশি পরিমাণে মোটিভেট করে বা ইন্সপায়ার করে লিবারেল লাইফস্টাইলের দিকে। খুব স্বাভাবিকভাবেই কোনো রাষ্ট্র যখন একটা নির্দিষ্ট নিয়মে চলে, সেই রাষ্ট্র তার ভবিষ্যৎ নাগরিকদেরকে সেই নিয়মের জন্য প্রস্তুত করে তৈরি করে এডুকেশন সিস্টেমের মাধ্যমে। এডুকেশনের বর্তমান সময়ে সমগ্র পৃথিবীতে এডুকেশনের মূল কাজ আসলে এটাই। একসময় হয়তো এডুকেশনের কাজ ছিল মানুষকে এনলাইটেন করা, এরপর একটা সময় এডুকেশনের কাজ হয়েছে মানুষকে কলকারখানা এগুলোর জন্য প্রস্তুত করা, বা যেই একটা নতুন ধরনের রেভলিউশন তৈরি হয়েছে, বিশেষ করে মিল কারখানাগুলো এস্টাবলিশ হওয়ার মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই পরিবর্তনের সাথে মানুষকে প্রস্তুত করার জন্য পরবর্তীকালে এডুকেশনগুলো কাজ করেছে। কিন্তু এখনকার সময়ে এডুকেশন আমাদেরকে মূলত একটা লাইফস্টাইলে অভ্যস্ত করার জন্য কাজ করছে। বিশেষ করে পশ্চিমা এডুকেশন জীবনবোধ সম্পর্কে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করে, যেটা হয়তো আমরা অনেক সময় আমাদের রিলিজিয়াস এডুকেশনের সাথে বা রিলিজিয়াস যে লাইফস্টাইল সেটার সাথে অনেক বেশি কন্ট্রাস্টেড দেখি, এবং অনেক সময় আমাদের বিশ্বাসের বিপরীতে অনেক অনেক চর্চা, যেটা
ওয়েস্টার্ন লিবারেল আইডিয়াসগুলোর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে স্টাবলিশ হচ্ছে, সেটা নিয়েও অনেকেই কনসার্ন হচ্ছেন। এবং আমার পরিচিত অনেক মানুষই তাদের সন্তানদেরকে ইউরোপে বা এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কীভাবে বড় করবেন সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন। কিন্তু একটা চমৎকার দিকও, নতুন একটা ট্রেন্ডও চালু হয়েছে, যেটা এই সময়ে এখানকার মুসলিমরাও অনেকেই প্র্যাকটিস করছেন। সেটা হচ্ছে যে এখানকার যারা এখানে জন্মগ্রহণ করেছেন এবং ধীরে ধীরে এখানেই বড় হয়েছেন, এদের মধ্যে যে সকল পরিবার খুব বেশি প্র্যাকটিসিং এবং যারা ইসলামকে নিজের জীবনে চর্চা করতে চান, চারপাশে চর্চা করতে চান, তারা তাদের সন্তানদেরকে ইসলামিক এডুকেশনের মাধ্যমে বড় করার সাথে সাথে তারা হয়তো ইউনিভার্সিটি লেভেলে তারা হয়তো আল আজহারে পাঠাচ্ছেন বা মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন বা বিশ্বের বিখ্যাত যেই ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ইসলামিক এডুকেশনের জন্য পাঠাচ্ছেন এবং সেখান থেকে তারা খুবই চমৎকারভাবে দিনের শিক্ষা গ্রহণ করে এবং দিনের যে গভীর জ্ঞান সেটা অর্জন করার পর এখানে এসে তারা বিভিন্ন মসজিদে ইমাম হচ্ছেন, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিজমে কানেক্টেড হচ্ছেন, তারপর হচ্ছে বিভিন্ন কমিউনিটিতে অবদান রাখার সুযোগ তৈরি হচ্ছে। এটা অবশ্যই অনেক বেশি আশার দিক। আমাদের দেশে বা মুসলিম প্রধান দেশগুলোতে সন্তান লালন পালন করার জন্য হয়তো আমরা অনেক ভালো একটা পরিবেশ পেতে পারি, কিন্তু সেই সব দেশের চ্যালেঞ্জগুলো একরকম। আমাদের দেশেও কি ড্রাগ এডিকশন নেই? অবশ্যই আছে। আমাদের দেশেও কি নারীদের প্রতি সহিংস দৃষ্টিভঙ্গি লালন করার প্র্যাকটিসটা নেই? অবশ্যই আছে। আমাদের দেশে কি মানবাধিকার খুবই চমৎকারভাবে চর্চা হয়? অবশ্যই না। আমাদের দেশে খুন খারাপি, লুটতরাজ, সুদ, ঘুষ, দুর্নীতি এসব কিছু তো হয়েই আসছে। আমরা হয়তো সামাজিকভাবে একটা ফেক চর্চা করি বা একটা ফেক ফেস নিয়ে থাকি সব সময়, কিন্তু এই ফেকনেসের কিছু ভালো জিনিস আছে যেটা শিশুদের তৈরি হওয়ার জন্য ভালো অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে শিশুদের মানসিক বিকাশের জন্য এটা ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। শিশুরা যখন আমাদের চারপাশে দেখে যে বাবা সবাইকে বলতেছে সত্য কথা বলার জন্য, কিন্তু বাবা নিজেই মিথ্যা কথা বলতেছে, যখন দেখতেছে যে আমরা পারিবারিকভাবে সবার সামনে অনেক ভালো ভালো সেজে থাকি কিন্তু নিজেদের মধ্যেই পারস্পরিক সম্মানের চর্চা নেই, এই সমস্যাগুলো দেশে যেমন আছে, ওয়েস্টেও আছে, পৃথিবীর সমস্ত জায়গাতেই থাকবে। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসার পর একটা মানুষ কিছু জিনিস আলাদাভাবে অনুধাবন করতে পারে, যেটা তৃতীয় বিশ্বে থেকে অনুধাবন করা খুবই কষ্টকর। সেটা হচ্ছে যে হাউ টু ইউটিলাইজ পাওয়ার। কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেহেতু পৃথিবীর সমগ্র ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ছিল এত বছর ধরে, এখনও বলা চলে যে ক্ষমতা কোন দিকে শিফট হবে হয়তো এটা এখনও আনসার্টেন। এটা কি রাশিয়ার দিকে যাবে নাকি চীনের দিকে যাবে নাকি মিডল ইস্টে আবার মিডল ইস্টের কান্ট্রিগুলোর দিকে যাবে নাকি ইউরোপ আমেরিকার কাছেই থাকবে, সেটা হয়তো এখনও অনেকটাই চিন্তার ব্যাপার। কিন্তু তবুও অনেক বছর ধরে যেহেতু এখান থেকেই সমগ্র বিশ্ব পরিচালিত হয়েছে, সুতরাং এখানে এলে চিন্তার কিছু দরজা জানলা খুলবে, যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে থেকে সম্ভব না। যারা খুব বেশি ওয়াইজ, যারা খুব বেশি দূরদৃষ্টি সম্পন্ন, তাদের পক্ষে হয়তো সম্ভব, কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা শিশুর জন্য এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার এডুকেশনের অনেক অনেক ব্যাড সাইড রয়েছে, যেটা অনেক অনেক গুড সাইড থাকার কারণেই এই ব্যাড সাইডগুলো তৈরি হয়েছে। প্রত্যেকটা জিনিসই সেটা যতটুকু ভালো হবে ঠিক ততটুকু খারাপ হবে। আমাদের দেশে এডুকেশন সিস্টেমকে বা হচ্ছে আমাদের পরিবারকে, সমাজকে যে যতটুকু আমরা ভালো হিসেবে দেখি, আমাদের সমাজ বা রাষ্ট্র ঠিক ততটুকুই খারাপ। আর এখানে আমরা যতটুকু ভালো দেখি সেটা ততটুকু মন্দ। এটা কীভাবে বোঝাবো? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে আপনি যদি ঠেলাগাড়িতে চড়েন, তাহলে ঠেলাগাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আপনার হাত পা ছিলে যাবে। এখন ঠেলাগাড়িতে করে একটা জায়গায় যেতে আপনার কিন্তু অনেক সময় লাগবে, বা ভ্যান গাড়িতে করে একটা জায়গায় যেতে আপনার অনেক সময় লাগবে, যদিও মোটর চালিত ভ্যান গাড়ি এখন অনেক হাই স্পিডে চলে। কিন্তু আপনি যদি আরেকটু হাই স্পিডের কোনো বাহনে চড়েন, ধরেন মাইক্রোবাস বা বাইক, এগুলোতে লাইফের রিস্কটা আরেকটু বেশি, কিন্তু আপনি
খুব দ্রুত যেতে পারতেছেন, মানে যতটুকু সুবিধা ঠিক ততটুকুই অসুবিধা। আর আপনি যদি প্লেনে চড়েন তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনি আপনার পুরো লাইফটাই আপনাকে দিয়ে দিতে হবে, মানে আপনি জীবনের মূল্য পরিশোধ করে আপনি আসলে বিমানে চড়ছেন। সো যে জিনিসের যতটুকু ভালো সেই জিনিসের খারাপটাও ঠিক ততটুকু। এখন এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কতটুকু ভালো গ্রহণ করতে পারলাম আর কতটুকু খারাপকে বর্জন করতে পারলাম। আমরা অনেকেই মনে করি যে সন্তানদেরকে ওয়েস্টে লালন পালন করলেই মনে হয় তারা অনেক ভালো হবে, অনেক কিছু শিখে যাবে। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যারা অনেক বছর ধরে এখানে আছেন তারা সেগুলো ফেস করছেন। আবার আমরা অনেকেই মনে করি না, দেশের পরিবেশই ভালো, দেশেই মনে হয় খুব ভালো হবে। কিন্তু আপনারা জানেন যে দেশেও আমাদের সন্তানরা ঠিক নাই অনেক ক্ষেত্রেই। সোশ্যাল মিডিয়াতে আমরা রিসেন্টলি নিউজ পাচ্ছি পমপম গ্রুপ বা অনেক ধরনের গ্রুপ যেখানে খুবই খুবই অশ্লীল, খুবই আজে বাজে কন্টেন্ট কিশোরীরা শেয়ার করছে, কেনাবেচা করছে, যেটা সত্যি খুবই দুঃখজনক এবং একই সঙ্গে মর্মান্তিক। যে বয়সে তাদের ভবিষ্যৎ নির্মাণ করার মনোযোগ দেওয়ার কথা, যে বয়সে তাদের নিজে থেকে গঠন করার কথা, সেই বয়সে তারা এমন কিছু অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে, যেটা সত্যি দুঃখজনক। সো ভালো মন্দ সবখানেই আছে। চার্চ খালি হচ্ছে বলে খুশি হওয়ার কোনো কারণ নেই। মসজিদগুলো খালি হতে হয়তো খুব বেশি দেরি হবে না যদি আমরা সেইভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টেক কেয়ার করতে না পারি।